মাই লাস্ট ডাচেস পার্ট 2। পার্ট 1 এর ভিডিওতে আমরা কবিতার ইন্ট্রোডাকশন এবং কবিতার প্রথম কয়েকটা লাইন আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আলোচনা করব, কিন্তু সেটা শুরু করার আগে প্রথম অংশে যেটা আলোচনা করেছিলাম সেটা শোনো আরেকবার। কি এখানে দেখেছিলাম, ডিউক অফ ফেরারা তিনি আবার বিয়ে করতে যাচ্ছেন এবং সেই সূত্রে একজন দূত কোনো এক জমিদারের কাছ থেকে তার পরের বিয়ের যে সম্বন্ধ বা প্রস্তাব সেটা নিয়ে এসেছে, এবং সেই দূতকে বা সেই এনভয়কে ডিউক অফ ফেরারা তার যে প্রাক্তন স্ত্রীর একটা ছবি যেটা দেওয়ালে আঁকা রয়েছে সেইটা দেখিয়ে তার স্ত্রী সম্পর্কে কিছু বলছে। কি বলেছিল না, এই যে দেখুন, এটা আমার প্রাক্তন স্ত্রী, তার ছবিটা ডিজাইন করেছেন বা এঁকেছেন বিখ্যাত চিত্রশিল্পী ফ্রা প্যান্ডলফ, এবং ছবি দেখে মনে হচ্ছে সে পুরোই অ্যালাইভ বা জীবন্ত। ফ্রা প্যান্ডলফ এই ছবিটা তো সুন্দরভাবে এঁকেছেন যেন ছবিটা দেখে মনে হচ্ছে আমার স্ত্রী পুরো জীবন্ত ছবির মাধ্যমে। এবং তিনি আরও বলেছেন, বাইরের কোনো ব্যক্তি যারা স্ট্রেঞ্জার্স তাদের জন্য আজ পর্যন্ত কখনো আমি এই ছবি নিয়ে কোনো কিছু বলিনি, এবং তাদেরও এই ছবির ডেপথ, প্যাশন এবং আর্নেস্ট গ্ল্যান্স নিয়ে বোধগম্য কিছু হয়নি, কিন্তু তারা হয়তো আমার দিকে তাকিয়ে ভেবেছিল যে আমি হয়তো তাদেরকে এই ছবির সেই ডেপথ, প্যাশন এগুলো ব্যাখ্যা করব, যেটা আজকে আমি এই ছবির সামনে থেকে সেই কার্টেনটা সরিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখো, এরপর থেকে আজকে পড়বো, অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি ইফ দে ডাস্ট। দে বলতে ওই স্ট্রেঞ্জার্সদের কথা বলা হয়েছে, যে এবং এটা বোধগম্য হয় যে তারা হয়তো যদি তাদের সাহস থাকতো, ডাস্ট মানে সাহস করা, যদি তাদের সাহসে কুলোতো তারা হয়তো এটা জিজ্ঞেস করতো আমাকে, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, এই ধরনের একটা দীপ্তি কিভাবে এখানে এলো, মানে এই ছবির মধ্যে এত যে দীপ্তিময়তা কিভাবে এলো। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক, অতএব শুধুমাত্র আপনিই প্রথম সে ব্যক্তি নয় যে আমার দিকে ঘুরে এটা জিজ্ঞেস করছেন। এর আগেও যতজন স্ট্রেঞ্জার এসেছিল তারাও কিন্তু ঠিক একই রকম, যদি তাদের সাহস হতো, যদি তাদের কাছে এগুলো আমি ব্যক্ত করতাম, এই ছবিটা এত সুন্দরভাবে কার্টেন সরিয়ে দেখাতাম, তারাও হয়তো যদি সাহস পেত বা কুলোতো তাদের সাহসে আমাকে জিজ্ঞেস করত। দেখো, এইটার দ্বারা, এই কথার দ্বারা আমরা ডিউকের যে গর্ব, তিনি যে সবার ওপরে একটা প্রতিপত্তি বিস্তার করতে চান, সবার মধ্যে তিনি যে একটা ভয়ভীতির সঞ্চার করে নিজেকে সুপেরিয়র প্রমাণ করতে চান, এটা বোঝা যাচ্ছে। তাই বলছেন যে তাকে সবাই ভয় করে থাকে, তাই বাকিরা তাকে ভয় আজ পর্যন্ত এই কোয়েশ্চেনটা করতেই পারেন। তাই তিনি বলছেন, শো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, যে আপনি প্রথম নয় যে আমার দিকে ঘুরিয়ে এই জিনিসটা জিজ্ঞেস করতে ইচ্ছে প্রকাশ যেন করছেন। কারণ তিনি তো আর কথা বলে জিজ্ঞেস করেননি, কারণ আমরা জানি এটা ড্রামাটিক মনোলগ, শুধু ডিউক অফ ফেরারাই কথা বলছেন এবং যে লিসেনার সেই দূত সে চুপ আছে। তাই তার মুখের ভঙ্গি দেখে ডিউক ফেরারা বলছে, শুধু আপনিই যে আমার দিকে তাকিয়ে এটা জিজ্ঞেস করতে চাইছেন, আপনিই প্রথম নন, এর আগেও যারা এসেছিল তারাও যদি সাহসী কুলোতো হয়তো এটাই জিজ্ঞেস করতো। স্যার, ইট ওয়াজ নট হার হাজবেন্ডস প্রেজেন্স অনলি। এরপরে ডিউক সেই ছবির কথা নিয়ে সেই দূতকে বলতে যাচ্ছে যে স্যার, এটা শুধুমাত্র এই যে তার মুখে যে দীপ্তি বা যে এই যে হাসি এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র যে তার স্বামীর সামনে তা নয়। কল্ড দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, এই যে হাসির যে স্পট, তার যে গালে গালে আমরা হাসলে একটা স্পট পড়ে, সেই স্পটটা শুধু যে তার হাজবেন্ডের প্রেজেন্সে বা তার হাজবেন্ড আছে বলে সে আনন্দে লজ্জা পেয়ে খুবই মনের দিক থেকে উৎফুল্ল হয়ে তার গালে যেই যে হাসির স্পট পড়েছে, এটা কিন্তু নয়। পারহ্যাপস, হয়তো, ফ্রা প্যান্ডলফ চান্স টু সে, এবারে বলা শুরু করেছেন হয়তো ফ্রা প্যান্ডলফ। ফ্রা প্যান্ডলফকে সেই বিখ্যাত চিত্রশিল্পী যিনি এই ডাচেসের ছবিটা এঁকেছিলেন, হয়তো তাকে যখন, কারণ সেই যখন ছবিটা এঁকেছিল ডাচেস তো তার সামনে বসেছিল, হয়তো ফ্রা প্যান্ডলফ সেই সময় হয়তো বলেছেন টু সে, এভাবে বলেছেন, হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিজ রিস্ট টু মাচ, যে তার ম্যান্টেল ল্যাপস, ম্যান্টেল ল্যাপস হচ্ছে, ম্যান্টেল হচ্ছে চাদর, আর ল্যাপস মানে ঢেকে রাখা। হার ম্যান্টেল ল্যাপস, তার চাদরটা, যেটা সাধারণত ডাচেসরা গায়ে একটা মখমল টাইপের কাপড় গায়ে দিয়ে থাকে এবং সেটাকে এখানে চাদর হিসেবেই বলা হয়েছে। হার ম্যান্টেল ল্যাপস, তার চাদরটা ঢেকে রেখেছে, ওভার মাই লেডিজ রিস্ট, আমার ওই ডাচেসের যে কবজিটার উপরে, টু মাচ, প্রচুর পরিমাণে, অথবা পেইন্ট মাস্ট নেভার হোপ to reproduce the faint half blast that dies along her throat। দেখো, এখানে কি বলতে চেয়েছেন, ডিউক অফ ফেরারা বলছেন ওই দূতকে যে হয়তো সেই সময় যখন ছবিটা আঁকা হয়েছিল ফ্রা প্যান্ডলফের সামনে, যখন আমার স্ত্রী ডাচেস ছিলেন, তখন হয়তো ফ্রা প্যান্ডলফ বলেছেন আমার স্ত্রীর যে ম্যান্টেলটা সেটা ঢেকে রেখেছে তার কবজিটা অনেকটাই। এটা শুনেই হয়তো সে প্রচুর হেসে ফেলেছিল।
তাই হয়তো সেই হাসির আভাটা বা দীপ্তিটা তার মুখে ছিল, স্পট অফ জয়টা। অথবা কি হতে পারে, পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস, যে অঙ্কন কখনোই রিপ্রোডিউস, পুনরায় প্রতিস্থাপিত করতে পারে না সেইটাকে, কোনটাকে, দ্য ফেইন্ট হাফ ব্লাশ, সেই ক্ষীণ হয়ে যাওয়া, সেই ফ্লাশ মানে সেই উজ্জ্বলতাটাকে, সেই হাফ ফ্লাশ, সেই হাফ উজ্জ্বলতাটাকে, দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, যেটা তার গলা বা তার ললাটের মধ্যেই মারা গেছে। তাহলে লাস্ট ডাচেস সবসময় প্রাণবন্ত ছিলেন, তার মুখে সবসময় হাসির রেখা ছিল, স্পট অফ জয় ছিল। পেইন্ট মাস্ট নেভার হোপ, অথবা আঁকা কখনোই টু রিপ্রোডিউস, পুনরায় প্রতিস্থাপন করতে পারে না। কোনটা প্রতিস্থাপন করতে পারে না? দ্য ফেইন্ট, সেই ক্ষীণ হয়ে যাওয়া, হাফ ব্লাশ, অর্ধেক উজ্জ্বলতা, দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, যেটা তার গলার মধ্যেই মারা গেছে। তাহলে তার মুখের যে উজ্জ্বলতাটা, সেটা যেটা গলার মধ্যেই হাফ যেন ক্ষীণ হয়ে গিয়েছে, সেই ক্ষীণ হয়ে যাওয়া হাফ উজ্জ্বলতাটা যেটা তার মুখে সেই সময়ে প্রকাশ পাচ্ছে এবং সুন্দর লাগছে, সেটা কিন্তু পেইন্টের দ্বারা পুনরায় প্রতিস্থাপন করা যায় না। মানে এখানে বলা হচ্ছে যে ফ্রা প্যান্ডলফ হয়তো বলেছিল, আপনি এতটাই সুন্দর, এত সুন্দর কিন্তু পিকচারে আমি আপনাকে ড্র করতে পারছি না, আপনি পিকচারের থেকে অনেকটাই সুন্দর। হয়তো এইভাবে তার রূপের প্রশংসা করেছিল, তাই হয়তো সে এতটা হেসে ফেলেছিল বা এতটাই খুশি হয়ে গিয়েছিল যে তার মুখে ওই দীপ্তি, ওই উজ্জ্বলতাটা প্রকাশ পেয়েছিল। এগুলো কে কাকে বলছে? সেই ডিউক অফ ফেরারা, সেই দূতকে বলছে, যে কিনা তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। সাচ স্টাফ ওয়াজ কার্টসি, এই ধরনের বিষয়গুলো একটা কার্টসি, এগুলো আর কিছু নয়, শুধুমাত্র একটা কার্টসি। শি থট, সে ভেবেছিল, অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, এই জিনিসগুলো আর কিছুই নয়, এগুলো শুধুমাত্র একটা কার্টসি, এগুলো বলে থাকে কেউ ভদ্রতার খাতিরে। কিন্তু সি বলতে ডাচেসের কথা বলা হয়েছে, সে ভেবেছিল এগুলো বোধহয় তার প্রশংসা করে বলেছে, এবং এগুলোই যথেষ্ট ছিল তার মুখে বা তার মধ্যে ওই আনন্দ সৃষ্টি করার জন্য। তার মানে সে যে কোনো কারো, যে কোনো কিছু ছোট থেকে ছোটই প্রশংসা শুনেই এই ধরনের খুশি হয়ে যেত, যেটা হওয়ার দরকার ছিল না। সে লোকে কার্টসি অনুযায়ী এই কথাগুলো বলে, আর তাতে সেই আনন্দে উৎফুল্ল হয়ে যায়। দেখো, ডিউক যেন সহ্যই করতে পারছে না তার এই ধরনের আচরণগুলোকে, যেটা তার কথার দ্বারা প্রকাশ পাচ্ছে এখন। শি হ্যাড আ হার্ট, তার একটা হৃদয় ছিল। হাউ শ্যাল আই সে, আমি আপনাকে কিভাবে বলবো, টু সুন মেড গ্ল্যাড, যেটা খুব তাড়াতাড়ি আনন্দিত হয়ে যেত, মানে কেউ কিছু বললেই খুশি হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, কেউ কিছু বললেই তার কথার দ্বারাই সে ইমপ্রেস হয়ে যেত। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, যাই সে দেখতো তাই তার পছন্দ হয়ে যেত। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, এবং তার চোখ চারিদিকেই সবকিছুই দেখে বেড়াতো। তাহলে দেখো, ডিউক, এখানে আমরা ডিউকের একটা জেলাসি, একটা বিরক্তি, একটা যেন খুব নগণ্যতার নজর যেটা তার স্ত্রীর প্রতি, সেগুলো প্রকাশ পাচ্ছে। যে তিনি তার স্ত্রীকে কিভাবে ডেসক্রাইব করছে, যে তার এমন একটা হৃদয় ছিল যেটা খুব সহজেই আনন্দিত হয়ে যেত, খুব সহজেই যেটা ইমপ্রেস হয়ে যেত, এবং যাই দেখতো তারই সেগুলোই তার পছন্দ হয়ে যেত, এবং সে চারিদিকেই দেখে বেড়াতো, এই সব কিছুই দেখে বেড়াতো, মানে কোনো কিছুই ছাড়তো না। সে যেন একটা পাতি টাইপের, সব কিছুকেই সে এনজয় করে বেড়াতো। স্যার, ইট ওয়াজ অল ওয়ান, স্যার, ও সব কিছুকেই একইভাবে নিত, কোনো কিছু তার কাছে আলাদা ছিল না। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আমি যদি কখনো তার ব্রেস্টে মাথা রাখি। দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিম গগনে যখন সূর্য অস্ত যায় সেই দৃশ্যটা দেখে। দ্য বগ অফ চেরিজ সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, বা চেরি গাছের কোনো শাখা যেটা তার ভালো লেগেছে, সেটা যদি আমাদের কোনো বোকা চাকর তাকে তুলে এনে দেয়, সেটাতেও সে খুশি হয়ে যেত, সেটাও তার কাছে সেই একই। দ্য হোয়াইট মিউল শি রোড উইথ রাউন্ড দ্য টেরাস, সে এখানেই এই টেরাসের ওপরেই সাদা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতো। অল অ্যান্ড ইচ, সবাই এবং প্রত্যেকে, উড ড্র ফ্রম হার, যারাই এখানে দাঁড়িয়ে তার ওই জিনিসটার কিছু প্রশংসা করতো, অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, সে সবারই প্রশংসার প্রত্যুত্তরে কিছু না কিছু বলতো। অর ব্লাশ, বা খুশি হয়ে যেত অ্যাট লিস্ট। তাহলে দেখো, এখানে ডিউক বলছে যে সব কিছুতেই খুশি হয়ে যেত সে। আমার ভালোবাসাতেও, আমি যদি তাকে ফেভার করে ভালোবেসে আমি যদি তার ব্রেস্টে মাথা রাখি, সেটাতেও সে খুশি। আবার সূর্যের অস্ত যাওয়া দেখে পশ্চিম দিগন্তে, সেটা দেখেও সে খুশি। আবার কোনো চাকর যদি তার জন্যে চেরি গাছের ওই শাখা তুলে এনে দিয়েছে, সেটাতেও খুশি। সে যখন ঘোড়া চড়ে এই টেরাসে ঘুরে বেড়াতো, তখন প্রত্যেকে তার একটু প্রশংসা করে দিলে যে ম্যাডাম ভালো, খুব ভালো লাগছে, যাই একটু বলে দিক না, সবেতেই সে খুশি হয়ে যেত, ব্লাশ করতো। সি থ্যাঙ্কড ম্যান, সে প্রত্যেককে থ্যাংক ইউ জানাতো। গুড,
ভালো। দেখো এখানে ডিউক অফ ফেরারা কি বলতে চাইছে, যে তার ডাচেস যে সবাইকে ধন্যবাদ জানাতো, কেউ যদি তাকে বলে দিত আজকে ভালো লাগছে আপনাকে ম্যাডাম, বা আপনাকে খুব সুন্দর লাগছে, সে যখন ঘোড়ায় চড়ে বেড়াতো তার চারিপাশে ঘোরাঘুরি করে, কেউ যদি তার একটু প্রশংসাও করে দিত তাতেই খুশি হয়ে যেত। আবার সবাইকে সম্মান স্বরূপ সে আবার ঘুরে থ্যাংক ইউ বলতো। মানে ডিউক অফ ফেরারা এগুলো পছন্দ করতেন না। তিনি হয়তো বলতে চাইছেন এখানে যে থ্যাংক ইউ জানানোর কি আছে, অন্যদেরকে তো জাস্ট ক্যাজুয়াল থ্যাংক ইউ বললেই হয়, আমার ক্ষেত্রে থ্যাংক ইউটা অন্যরকম হবে, সে ওটাই ভেবেছিল হয়তো। কিন্তু সেরকম সেই ডাচেস করেনি, সে সবার প্রতি থ্যাঙ্কড ম্যান, সে প্রত্যেককে থ্যাংক ইউ জানাতো। গুড, ভালো। বাট থ্যাংক সাম হাউ, থ্যাংক ইউ বলে দিলেই তো হতো। আই নো নট হাউ, কিন্তু কিভাবে আমি জানি না। সেই থ্যাংক ইউ জানানোর ধরনটা অন্য হলেও হতো। মানে উনি চাইছেন যে উনি যেহেতু ওনার হাজব্যান্ড, ওনাকে যেভাবে থ্যাংক ইউ জানানো হচ্ছে বা যেভাবে সম্মান দেওয়া হচ্ছে, বাকি সবার প্রতি কেন একই বিহেভিয়ার সেই ডাচেসের? অন্যভাবেও তো হতো। কিভাবে সেটা উনি জানেন না, সেটা বলতে চাইছেন না। অ্যাজ ইফ শি র্যাঙ্ক মাই গিফট অফ মাইন 100 years ওল্ড নেম, এমনভাবে সে সবকিছুর প্রতি একই ভাব করে যেন আমার এই 900 বছরের পুরনো নামের যে গিফট আমি তাকে দিয়েছি, মানে সে তাকে বিয়ে করে এনেছে, এত বড় একটা বংশের তাকে স্ত্রী বানিয়েছে, তো সেই জায়গা থেকে ডাচেসের অনেকটা ডিউকের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এবং ডাচেসের পদমর্যাদা অনেকটাই। তাহলে সে এত বড় সম্ভ্রান্ত বংশের ডাচেস, তার সেই বিষয়ে একটা গর্ব থাকা উচিত। তার এই সমস্ত কিছুতে একইভাবে আচরণ করা ঠিক হয়নি উইথ এনিবডিজ গিফট। এবং ডিউক যে তাকে এত বড় একটা বংশের ডাচেস করেছে, সেই গিফটটাকে সে অন্যান্য সবার গিফটের সাথে যেন এক করে নিচ্ছে। মানে ডিউক তাকে যা যা দিয়েছে এবং বাদবাকিরা যা যা বলে সব কিছুতেই তার বিহেভিয়ার সেম, সে যেন সব কিছুকেই একই র্যাঙ্কে নিয়ে চলে আসছে, একই পদমর্যাদায় নিয়ে চলে আসছে। হু উড স্টুপ টু ব্লেম, কে ঝুঁকবে? স্টুপ মানে ঝোঁকা, ব্লেম মানে দোষারোপ। কে তার সামনে এগুলো তাকে বলে বোঝাতে ঝুঁকবে? দিস সর্ট অফ ট্রিফলিং, এইসব তুচ্ছ বিষয়গুলো তাকে বোঝানোর উদ্দেশ্যে, দোষারোপ করার উদ্দেশ্যে কে ঝুঁকে তার সামনে নতজানু হয়ে এইসব তাকে বোঝাতে যাবে, দিয়ে বলতে যাবে যে তোমার দোষ এগুলো? ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, এমনকি যদি আপনারও বাকপটুতা থাকতো, মানে আপনিও যদি কথায় পারদর্শী হতেন, হুইচ আই হ্যাভ নট, যেটা আমি নই। কে বলছে? ডিউক। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, আপনিও হয়তো এই ধরনের একজন ব্যক্তিকে আপনার যা বক্তব্য সেটা পরিষ্কারই হয়তো বলে দিতেন। তাহলে ডিউক এখানে সেই দূতকে বলছে যে আপনি যদি বাকপটু হতেন, কথায় পারদর্শী হতেন, আমি অবশ্য সেরকম নই, তাহলে হয়তো আপনিও এই ধরনের একটা ব্যক্তিকে ক্লিয়ার কাট হয়তো বলেই দিতেন। কি বলতেন? অ্যান্ড সে জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, যে তোমার মধ্যে এইটা এবং ওইটা, এই জিনিসগুলো আমাকে বিরক্তি করাচ্ছে। হেয়ার ইউ মিস, এটা তোমার ভুল। অর দেয়ার এক্সিড দ্য মার্ক, বা এখানে তুমি তোমার সীমা অতিক্রম করছো। এই জিনিসগুলো হয়তো আপনি ক্লিয়ার কাটই বলে দিতেন যদি বাকপটু হতেন বা কথাবার্তায় পারদর্শী হতেন, যেটা আমি নই। অ্যান্ড ইফ সি লেট হারসেলফ বি লেসন শো, এবং যদি তাকে নিজেকেই নিজে শেখানোর হতো, হয়তো সে কখনো ভুল বুঝতে পেরেছিল যে তার দ্বারা অনেক ভুল কাজ হচ্ছে এবং তার শিক্ষা নেওয়া উচিত। শো নর প্লেইনলি সেট হার উইট টু ইয়ার্স, সে কিন্তু তবুও তার ওই জিনিসগুলো আপনার কাছে এসে ধরা দিত না। এখানে ডিউক সেই দূতকে বলছে যে যদিও সে নিজে হয়তো রিয়েলাইজ করতো এবং নিজেকে এইগুলো শুধরে নেওয়ার জন্য শিক্ষা দিতে চাইতো, যদি ডিউকের কাছে আসতো তখনও হয়তো দেখা যেত সে সেগুলোর জন্যে ডিউকের কাছে নতজানু হচ্ছে না ফরশুদ সহজে, অ্যান্ড মেড এক্সকিউজ, এবং সেগুলোকে সে তার ভুল হিসেবে তখনও আপনার কাছে এসে সেগুলোকে ভুল হিসেবে স্বীকারই করতো না, সেগুলোর জন্য হয়তো বলতো এগুলো কিছুই নয়, এক্সকিউজ বানাতো। ইভেন দেন উড বি সাম স্টুপিং, তখনও হয়তো আমাকেই ঝুঁকতে হতো। ডিউক এটা বলছে যে তখন সে যদি নিজেও কখনো রিয়েলাইজ করে আসতো যে হ্যাঁ শিক্ষার দরকার আছে, তখন হয়তো সামনে এসেও সে এই জিনিসগুলো সবকিছু স্বীকার করার পরেও হয়তো কোনো কিছু এক্সকিউজ বানাতো এবং সে আমাকেই ঝুঁকতে হতো হয়তো। অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, এবং আমি কখনোই ঝুঁকবো না সেটা। তাহলে সেও যদি আমার কাছে আসতো, সেও তার কথাবার্তার মাধ্যমে এমন প্রকাশ করতো, এমন এক্সকিউজ বানাতো, শেষমেশ যেন আমাকেই ঝুঁকতে হতো, এবং আমি কিন্তু কখনোই ঝুঁকবো না সেটা। এই কথাটার দ্বারা আমরা বুঝতে পারছি ডিউক খুবই দাম্ভিক, একদমই
স্ত্রীর সামনে ঝুঁকবে না। তাহলে এই কথাটার দ্বারা আমরা এখানে ভিক্টোরিয়ান সোসাইটি, আমি বলেছিলাম যে রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান সোসাইটি থেকে বিলং করেন, তাহলে ভিক্টোরিয়ান সোসাইটিতে মেয়েদের বা সমাজে স্ত্রীদের কি মর্যাদা, মহিলাদের কি মর্যাদা এবং পুরুষদের কি মর্যাদা সেটা একটা প্রকাশ পাচ্ছে। তাহলে দেখো এখানে বলেছেন যে আমি কখনোই কিন্তু ঝুঁকবো না, আই চুজ নেভার টু স্টপ, আমি কখনোই ঝুঁকবো না। তাহলে এই কথার দ্বারা আমরা ডিউকের সেই দাম্ভিক একটা ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে যে তিনি কখনোই কিন্তু কারোর সামনে ঝুঁকবে না, তিনি এতটাই গর্বিত, অহংকারী। তারপরে কি বলছে, ও স্যার, ও স্যার কাকে রেফার করছে, সেই এনভয়কে বা দূতকে। সে স্মাইল, সে হাসতো, নো ডাউট, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহই নেই। হোয়েন এভার আই পাস্ট হার, যখনই আমি তার সামনে দিয়ে যেতাম। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু এমন নয় যে আমি যেতাম বলেই সে হাসতো, আমি তার পাশ দিয়ে পেরোলেই সে আমাকে দেখে হাসতো। আমি এটা নিঃসন্দেহে বলতে পারি যে যে কেউ তার পাশ দিয়ে পেরোলে সে একই রকম স্মাইল দিত। ঠিক আছে, তাহলে সে যে হাসতো, নিঃসন্দেহে আমি শুধু পাস করলে নয়, যে কেউ পাস করলে সে একই স্মাইল যেটা আমার প্রতি দিত সেটা সবার প্রতি দিত। দিস গ্রিউ, এবং এটা বাড়ছিল। তাহলে ডিউকের এটা খুবই অপছন্দ ছিল, সে বিরক্ত হয়ে যাচ্ছিল, সেগুলো সহ্যই করছিল না, তার সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছিল ডাচেসের এই গুণগুলো। আই গেভ কমেন্টস, তারপরে আমি আদেশ দিলাম। দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপরে সব হাসি একসাথে বন্ধ করে দেওয়া হলো। যা মরে যাও, একদম সহ্য হচ্ছে না, মেরে ফেললো। দেখো দেয়ার সি স্ট্যান্ডস, তারপরে এই যে দাঁড়িয়ে আছে আপনার সামনে ছবি আকারে, অ্যাজ ইফ অ্যালাইভ, যেন পুরো জীবন্ত। উইল ইট প্লিজ ইউ রাইজ, দয়া করে কি আপনি উঠবেন। দেখো এতক্ষণ সেই ডিউক সেই দূতকে বসতে দিয়েছিলেন এবং বসার পরে তিনি তার লাজরাজের সম্পর্কে তাকে ব্যাখ্যা করলেন সেই ছবিটা দেখিয়ে। তারপরে তার কথাবার্তা শেষ হয়ে যেতে বলছে, আপনি কি দয়া করে এবারে উঠবেন, গল্প শেষ হয়ে গেছে, বলে ফেলেছি আমি সবকিছু, এটাই বলতে চেয়েছিলেন। উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, চলুন আমাদেরকে নিচে কিছু মানুষজন এসেছে, তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। আই রিপিট, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মিউনিফিসেন্স, আমি আবার বলছি যে আপনার যে কাউন্ট, কাউন্ট মানে জমিদার, ইউর মাস্টার মানে আপনি যার কাছ থেকে এসেছেন, কারণ সেই দূতটা একজন জমিদারের বাড়ি থেকে এসেছে, সেই জমিদারের কন্যার সম্বন্ধ নিয়ে ডিউকের জন্যে, এবং ডিউকও বলেছেন সেই জমিদারের কন্যাকে বিয়ে করবেন। তাই ডিউক বলছে আপনার যে মাস্টার সেই জমিদার, আমি জানি তিনি খুব দানশীল, খুব উদার স্বভাবের। অ্যাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড। তো বলতে গেলে অ্যাম্পল প্রচুর পরিমাণে ওয়ারেন্ট, এখানে বলতে চাইছে যে এই ওয়ারেন্ট মানে প্রমাণ, এখানে প্রচুর যথেষ্টই প্রমাণ রয়েছে যে জাস্ট প্রিটেন্স মানে আমি ভান করছি না, প্রিটেন্স মানে ভান করা, মানে আমি ভান করছি না, এর যথেষ্টই প্রমাণ রয়েছে আমার তরফ থেকে ডাউরি মানে কোনো রকম বিয়ের জন্যে কোনো পণ নেওয়া হবে না, ডিসঅ্যালাউড। মানে আমি ভান করছি না, এর যথেষ্টই প্রমাণ আছে, আমি আগেও বলেছি যে আমার তরফ থেকে কোনো রকম পণ নেওয়া হবে না। কিন্তু দেখো এর আগে তিনি কি বলেছেন আগের লাইনটাতে, যে আপনার যে মাস্টার সে যে কতটা দানশীল আমি জানি। তাহলে তিনি বোঝাতে চাইছেন যদিও আমি কোনো রকম পণ নেব না বলেছি, তবে আপনার মাস্টার এতটা দানশীল, তিনি নিশ্চয়ই অনেক কিছুই দেবেন বা সব কিছুই দেবেন। দো হিজ ফেয়ার ডটার সেলফ অ্যাজ আই অ্যাভোড অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট, যদিও তার ওই সুন্দর কন্যাই আমার কাছে সব থেকে বড় পণ বা সব থেকে বড় গিফট, যেমনটা আমি প্রথমেই বলেছি, তবুও আমার মনে হয় যে তিনি হয়তো দেবেন, না করবেন না পণে, এটাই তিনি বলতে চেয়েছেন ডিউক। নে উই উইল গো টুগেদার ডাউন স্যার। দেখো এগুলো শোনার পরে সেই দূত চলে যাচ্ছিলেন সামনে সামনে, তখন হঠাৎ করে ডিউক বলল, না না আমরা একসাথেই যাব, একসাথেই আমরা নিচে যাব স্যার। নোটিস নেপচুন, সেই নিচে যাওয়ার সময় তিনি নেপচুন হচ্ছে একটা সামুদ্রিক গড, গ্রিক গড, গ্রিকদের দেবতা নেপচুন, সমুদ্রের যে দেবতা সে হচ্ছে নেপচুন, এবং সেই নেপচুনের একটা ভাস্কর্য মূর্তি রাখা ছিল, এবং নিচে যাওয়ার সময় ডিউক অফ ফেরারা সেই দূতকে উদ্দেশ্য করে সেই নেপচুনের মূর্তিটা দেখিয়ে বলছেন, নোটিস নেপচুন দো টেমিং আ সি হর্স থট আ রেয়ারিটি। দেখুন এই যে গড নেপচুন, যদিও সে কি করছে, টেমিং মানে বসে আনা, আ সি হর্স একটা সামুদ্রিক ঘোড়াকে বসে আনছে, দো আ রেয়ারিটি, এই ধরনের ভাস্কর্য রেয়ার, কারণ এই ধরনের মূর্তি খুব দুর্লভ, সচরাচর দেখতে পাওয়া যায় না। সে এই মূর্তিটা যে তার ওখানে আছে সেটা সে দূতকে উদ্দেশ্য করে দেখাচ্ছে। দেখো এই কথার দ্বারা আমরা দুটো দিক প্রকাশ পাচ্ছে ডিউকের। প্রথম কথা যে তিনি যে খুবই ধনী, দেখো এই কথার দ্বারা ডিউকের দুটো দিক প্রকাশ পাচ্ছে। তিনি তার স্টেটাসটা উল্লেখ করে দিচ্ছেন যে এরকম একটা দুর্লভ মূর্তি তার কাছে রয়েছে যেটা কারো কাছেই প্রায় থাকে না, এবং আরেকটা জিনিস দেখাতে চেয়েছে, নেপচুন যে সি গড সে তার ওই সি হর্সটাকে টেম করছে, বসে আনছে, তার যেন নাগালটা ধরে রাখছে, এরকম একটা ভাস্কর্য মূর্তি সে ওই দূতটাকে দেখিয়ে যেন সে বোঝাতে চাইছে তিনিও যেন সেই ধরনেরই
তার স্ত্রীদেরকে কন্ট্রোল বা বশে রাখতে চান, যেমনটা ঠিক আগের ডাচেসকে রাখতে চেয়েছিলেন এমনটা ঠিক তিনি ভবিষ্যতেও করবেন। এটা যেন সেই দূত তার মাথায় ঢুকিয়ে নেয় এবং সেইভাবেই যেন সে পরবর্তীকালে যার সঙ্গে তার সম্বন্ধ করছে তাকে এবং তার পরিবারকে সবাইকে যেন ওয়াকিবহাল সবাই যেন হয় সেই বিষয়ে। তিনি এই ধরনেরই ডমিনেটিং নেচারের, এটাও তিনি পরিষ্কার জানান দিয়ে দিচ্ছেন গর্বের সাথে। হুইচ ক্লজ অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটা কিনা ক্লজ অফ ইন্সবার্গ একজন বিখ্যাত ভাস্কর্য যিনি মূর্তি বানান, তিনি আমার জন্য এই ব্রোঞ্জের মূর্তিটা বানিয়েছিলেন, যেটা কিন্তু খুব রেয়ার, দুর্লভ, সচরাচর পাওয়া যায় না। এই যে নেপচুন, এই যে সামুদ্রিক দেবতা নেপচুন যে কিনা সি হর্সকে বসে আনছে, এই মূর্তিটা খুবই রেয়ার, যেটা আমার জন্য ক্লজ অফ ইন্সবার্গ ব্রোঞ্জ দিয়ে তৈরি করে দিয়েছেন। তাহলে এই কথার দ্বারা ডিউক কতটা গর্ব তার মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে, এবং তিনিও যে তার আগের স্ত্রীকে যেভাবে কন্ট্রোলে রেখেছিলেন এবং ফিউচারেও তিনি তার হবু স্ত্রীকেও সেভাবেই কন্ট্রোলে রাখবেন সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিই। আশা করি তোমরা সবাই কবিতাটা বুঝতে পেরেছো। কারো কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবে, এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে পরের ভিডিওতে আবার কোনো একটা টপিক নিয়ে আবার দেখা হচ্ছে।